এখন সামনে যেটা দেখতে পাচ্ছ ছবি, সেই পাশে সেটা হচ্ছে মায়ের মন্দির বেলুড় মঠে। সেখানে মাকে এরকম করে সাজিয়ে রাখা থাকে এবং নিত্য পুজো করা হয়। এই বিষয়টা আশা করি সবাই কম বেশি পরিচয় হয়তো রয়েছে। আজকে আমরা এখানে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, মনে হয় ক্রোমোজোম কথাটার সঙ্গে বহুদিন ধরে পরিচয় চলছে, যবে থেকে নিউক্লিয়াস জেনেছো। ক্রোমোজোম জিনিসটা কি এবং কোন কাজের সঙ্গে বিশেষভাবে যুক্ত, আমরা আজকে আগে চেষ্টা করি খানিকটা ক্রোমোজোম সম্পর্কে কতটা জানা যায়। যখন আমরা কোনো একটা ইউক্যারিওট তার নিউক্লিয়াস যখন দেখি, তখন ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কয়েকটা পরিচিত জিনিস রয়েছে, যেমন এই জায়গাটার নাম নিউক্লিয় পর্দা, রয়েছে নিউক্লিয় ছিদ্র, রয়েছে নিউক্লিয় জালক, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম। এখন কোনো একটা স্তন্যপায়ী কোষে এই নিউক্লিয়াসের ব্যাস কতটা কেউ বলতে পারো? যেহেতু আসানসোল, একটু চট করে বলতে চেষ্টা করবে, কোন স্তন্যপায়ী কোষের নিউক্লিয়াসের ব্যাস কত হতে পারে? কে বলতে পারে? আচ্ছা, সময় বেশি নেব না, কারণ তাড়াতাড়ি করব আমরা। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, পরের উত্তরের জন্য তৈরি হও, লিখে রাখো। স্তন্যপায়ী কোষে ব্যাস প্রায় 6 মাইক্রোমিটার। 6 মাইক্রোমিটার। যারা তৈরি হতে চাইছো, আগে বলেছি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বছর থেকে শুরু হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। মেডিকেল এন্ট্রান্সের জন্য একটাই পরীক্ষা সারা ভারতবর্ষে, এবং তাতে ইংরেজি হিন্দির সঙ্গে আরো 8টা রাজ্য স্তরের ভাষা যেমন বাংলাও তাতে থাকছে। ফলে বাংলায় পড়ে কিন্তু জাতীয় স্তরে তোমরা র্যাঙ্ক করতে পারো এবং জাতীয় স্তরের ভালো ভালো কলেজে ভর্তি হতে পারো বাংলায় পরীক্ষা দিয়ে। তাহলে এখন থেকে তৈরি যদি হতে পারো, সেটা সুবিধে নিতে পারবে পরে। আমার ধারণা সেটার জন্য সবাই প্রস্তুত আছো। তাহলে এখন থেকে চেষ্টা করতে হবে। অনেক সময় মনে হতে পারে এটা আর কি হবে, মাধ্যমিকের প্রশ্নে নেই। মাধ্যমিকের প্রশ্নে যা নেই, কিন্তু এখন তৈরি হলে তোমার পরবর্তী সেই জিনিসগুলো তৈরি হয়ে যাবে, তখন হঠাৎ তৈরি করতে পারা শক্ত। আর যারা 11-12 বই দেখেছো, জয়েন্টের বই দেখে থাকো, তাহলে দেখবে বইগুলো কিরকম আকার, আর তাতে আছে লেখা বহু। নিউক্লিয় পর্দাটা কেমন, তাহলে তাতে এসেছি। নিউক্লিয় পর্দাটা কেমন, এইটা আমার মনে হয় উত্তর পাওয়া যাবে। নিউক্লিয় পর্দা দেখতে কেমন? কেউ একজন, নিউক্লিয় পর্দা দেখতে কেমন? কোথায়? নিউক্লিয় পর্দাটা দেখতে কেমন, এই বিষয়ে মনে হয় অনেক আলোচনা হয়ে গেছে, তোমাদের কোর্স টোর্স পড়া রেডি, তৈরি হয়ে আছো। নিউক্লিয় পর্দাটা দেখতে কেমন? কেউ একটা, কারোর কাছে সামান্য উত্তর, কিছু একটা সাধারণ কোনো উত্তর? নিউক্লিয় পর্দা সাধারণ কোনো উত্তর নেই কারো কাছে? কিরকম দেখতে নিউক্লিয় পর্দা? ছবিও আছে পাশে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নাও, ব্যাপারটার সঙ্গে পরিচয় করে রাখো। নিউক্লিয় পর্দা আমি দাগ দিয়ে দেখাবার চেষ্টা করি। হ্যাঁ, বলতে নিউক্লিয় পর্দা দ্বি-একক পর্দা এক প্রকারের। কোষ পর্দা নয়, দ্বি-একক পর্দা। প্রোটিন লিপিড প্রোটিন স্তর থাকে। আচ্ছা বসে পড়ো, ভাগ্যিস বললে, তাই জন্য বসে পড়ো। সবার জন্য জানিয়ে রাখছি, এই দ্বি-একক পর্দাটা আর এখন প্রচলিত নেই। ওর ঐতিহাসিক গুরুত্ব আছে, মানে প্রাচীন মত, কিন্তু আধুনিক মত তা নয়। তার অনেক কারণ আছে, আমি কারণটা আসছি। এখন যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কোষ পর্দা, এবং সমস্ত অঙ্গাণুর যা পর্দা আছে সব পর্দাগুলো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বলে যে মডেল, সেই অনুসারে, অর্থাৎ দুটো করে ফসফোলিপিড লেয়ার। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দুটো ফসফোলিপিড স্তর রয়েছে। এই ফসফোলিপিড স্তরে প্রোটিন কিছু কণা অণু ভাসছে, যেন হিমশৈল বা বরফের পাহাড়ের মতো। এই মডেলই এখন প্রযোজ্য। যেমন ধরো এখানে দুটো নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, এবং তাতে প্রোটিন চ্যানেল, যেটা নিউক্লিয়ার পোর, দাগ দিলাম। নিউক্লিয়ার পোর আর কিছুই না, একটা প্রোটিনের চ্যানেল, প্রোটিন অণু দিয়ে তৈরি।
তাহলে এই রকম বিষয়টা থাকবে। যে কোনো নিউক্লিয় পর্দা, যে কোনো কোষীয় অঙ্গন, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড সববার তাই, এবং কোষীয় পর্দা তাই। এটা মূলত এসেছে ধারণাটা এইভাবে, কারণ কোষীয় পর্দাকে অতিক্রম করে জলকে ঢুকতে হয়, কিন্তু উদ্ভিদে দেখা যাচ্ছে জল বা যে কোনো জীবদেহের যে কোনো কোষে জল যেভাবে ঢোকে, যত দ্রুত ঢোকে ওই পিএলপি মডেল দিয়ে তা ব্যাখ্যা করা যায় না, কারণ লিপিডের স্তরকে ওইভাবে জল অতিক্রম করতে পারে না অভিস্রবণ পদ্ধতিতে। সেই জন্য ওই মতটা এখন পরিত্যক্ত। এখনকার যে মত সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তোমরা আন্তর্জাতিক যে কোনো বই বা আমাদের দেশের যেসব ভালো বইগুলো জাতীয় স্তরে চলছে খুঁজে দেখে নাও, সেখানে সববার মোটামুটি এই পিএলপি মডেলটা বাতিল হয়ে গেছে। আমি সেই জন্য লিখে দেখাচ্ছি, দুটো পর্দা দ্বারা আবৃত বলতে হবে, দ্বি একক আর কথাটা বলা যাবে না, দুটো পর্দা দ্বারা আবৃত। আর পর্দা দুটোতে ওই দ্বিস্তর ফসফোলিপিডের মাঝে হিমশৈলর ন্যায় প্রোটিন ভাসমান রয়েছে। তুমি প্রশ্ন করতে হয়তো পারো যেটা আছে কিনা, তাহলে এই মডেল দিয়ে, কারণ তার জলের প্রবেশের ব্যাখ্যাটা করা যায় না এই পিএলপি মডেলে, যেহেতু প্রোটিন লিপিডের মধ্যে লিপিড স্তরকে কি করে অতিক্রম করে জানা নেই, ঠিক ব্যাখ্যা করা যায় না। এখানে প্রোটিনটা যেহেতু চ্যানেল তৈরি করে, সেই জন্য প্রোটিন চ্যানেল, যার নাম অ্যাকুয়াপোরিন, যার মধ্যে দিয়ে জল সহজে পেরিয়ে যেতে পারে, ব্যাখ্যাকে সহজ করতে পারে। এই জন্য এই মডেল এখন আধুনিক কালে গ্রহণ, মানে কেন আধুনিক মডেল এইটা গ্রহণ করা হয়েছে তার কারণ বললাম, এবং সেই জন্য এই মডেলটা নিয়ে চলতে হবে। নিউক্লিয় পর্দার বিষয়টা বললাম, নিউক্লিয়াসের যেহেতু কথাটার মধ্যে আছি, আসছি ক্রোমোজোম কাকে বলে। আমার মনে হয় ক্রোমোজোম কাকে বলে বিষয়টা সকলের কম বেশি জানা হয়ে গেছে। ক্রোমোজোম বলতে গেলে সংক্ষেপে যদি বলতে চাই, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এমন একটা জিনিস, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এমন একটা জিনিস, কি জিনিস, যেটার একটা ক্ষমতা রয়েছে সব প্রজননশীল। এটাই বিশ্বে একটা বিশাল বড় জিনিস, সব প্রজননশীল, নিজে নিজে দ্রুতকরণ করতে পারে। সুতোর মতো অংশ জীবের বংশগত বৈশিষ্ট্য বলে বহন করছে। এটা নিউক্লিয়াসেও থাকতে পারে, নিউক্লিয়াসের বাইরে থাকতে পারে, যদি সেটা শুধু ডিএনএ বা আরএনএ হিসেবে, ক্রোমোজোম বলে নয়। যখন ইউক্যারিওট কোষ আসি তখনই নিউক্লিয়াসের মধ্যে এই ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের নামটা এসেছে ক্রোম, গ্রিক শব্দ ক্রোমা, এবং সোম, যে সোম সেটা সোমা দেহ থেকে এসেছে, কালার্ড বডি বা রঞ্জিত দেহ থেকে কথাটা এসেছে। জি আর ডট মানে হচ্ছে গ্রিক ভাষা, ওটা এল ডট মানে ল্যাটিন ভাষা। এই হয়ে গেল ক্রোমোজোম শব্দটার বিশেষত্ব। ক্রোমোজোম শব্দটা কি করে এসেছে, স্বামীজির একটা এই বিষয়ে একটা বেশ মত ভালো আছে, আমরা একটু শুধু শুনে যাব, বিশেষ আলোচনা করার এখন সুযোগ নেই, তোমরা ভেবে দেখতে পারো। স্বামীজি মত প্রকাশ করেছেন, বিষয়টা সম্পর্কেই মতটা প্রকাশ করেছেন। হেরিডিটি বা বংশগতি, হেরিডিটি ইজ ভেরি গুড বাট ইনকমপ্লিট, ইট অনলি এক্সপ্লেন্স দ্য ফিজিক্যাল সাইড। বংশগতি, যেহেতু এই ক্রোমোজোম বংশগতির গুণগুলো বহন করে, আর স্বামীজির সময় এই বিষয়টা অনেকটা জানা হয়েছিল, তো স্বামীজি বলছেন যে এই যে বংশগত তত্ত্ব সে বলা হয় সেটা ভালো, কিন্তু অসম্পূর্ণ। কারণ ও একটা মাত্র দিক বর্ণনা করতে পারে, সেটা হচ্ছে ভৌত দিক, মানে কি গঠন হবে, কি রকম কাজকর্ম করতে পারে একটা বাইরে বাহ্যিক, এই রকম বলতে পারে। আর স্বামীজি শুধু এই দিকটা বলেই থেমে যাননি, স্বামীজি একটা অন্য দিকেরও কথা বলেছেন। স্বামীজি কোন মতটা ঠিক হতে পারে, নিতে পারা যায়, সেটারও একটা বিষয় বলে গেছেন। বলছেন, আওয়ার থিওরি ইজ হেরিডিটি কাপলড উইথ রিইনকার্নেশন। তিনি বংশগতির যে তত্ত্ব তোমরা যেটা পড়েছো বা পড়তে হবে, সেই তত্ত্ব কিন্তু বাতিল বলে দেননি, তিনি নিয়েছেন, কিন্তু বলেছেন কাপলড উইথ রিইনকার্নেশন। ভারতীয় শাস্ত্রগুলো যে পুনর্জন্মবাদ বলে থাকে সে তার সঙ্গে যুক্ত করে নিতে হবে, তবেই একটা প্রকৃত চিত্র খুঁজে পাওয়া যাবে বংশে কেন গুণগুলো কিভাবে বাহিত হয়। আমরা প্রায় দেখে থাকি একই পরিবারের চার ভাই চারটে বিশেষ বিষয়ের দিকে হয়তো ঝুঁকে পড়ে। কেউ হয়তো লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ সঙ্গীত ভালোবাসে, কেউ হয়তো ওকালতি করছেন, ফলে ভিন্ন ভিন্ন বিষয়ে একটা আগ্রহ দেখা যায়। কিন্তু এই আগ্রহ কেন, তার উত্তর ঠিক বংশগতির ক্রোমোজোম থেকে ঠিক পাওয়া যায় না। স্বামীজির এই মতটা সেই জন্য বিশেষ ভেবে দেখতে পারো, তাহলে ব্যাখ্যা করতে গেলে কি করে কাজে লাগবে। ক্রোমোজোম আবিষ্কার, চিনতে পারবে বিজ্ঞানীকে। ক্রোমোজোম আবিষ্কার, বিজ্ঞানীকে চেনা যায়।
ছবি সামনে আছে, বিজ্ঞানীকে চিনতে হবে। আচ্ছা ঠিক আছে, না চেষ্টা করতে মনে হয় কোনো অসুবিধে নেই, ভয় পাওয়ার তো কিছু করেননি, শুধু আমরাই আছি, আর তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম দেখে নাও, একটু নাম দেখে নাও এবং নামটার সঙ্গে পরিচয় করে রাখলে ভালো। ওয়ালদেয়ার ফ্লেমিং, তাহলে বিজ্ঞানী ওয়ালদেয়ার ফ্লেমিং ক্রোমোজোম আবিষ্কার করলেন অনেক কাল আগে, বা এই এবং এই নামটার সঙ্গে একটু বিশেষ আরেকজনের নামের একটু পরিচয় করে নেবো, এই নামটা একটু লিখে রাখতে পারলে ভালো। ওয়ালদেয়ার ফ্লেমিং ক্রোমোজোম আবিষ্কার করেছেন, একটু একটু তত্ত্ব একটু কথা বলবো, এই বিষয়টা আমাদের একটু জানবার আছে। ওয়ালদেয়ার ফ্লেমিং কিছু, তাহলে ওয়ালদেয়ার ফ্লেমিং, আমরা নামটাতে একটু আসছি, আরেকটা নামে আসছি। ক্রোমোজোম কথাটা প্রচলিত করেছেন, শব্দটা মানে উনি আবিষ্কার করেছেন, ক্রোমোজোম নামটা উনি প্রচলন করেননি। হেনরিক ওয়ালদেয়ার হার্জ উনি প্রচলন করলেন এই নামটার, ক্রোমোজোম শব্দটা প্রচলন করলেন। এরকম দেখা যায় কেউ আবিষ্কার করেন, কেউ হয়তো একটা নাম দিয়েছেন, যেমন ইলেকট্রনের ক্ষেত্রেও তাই। তো এই রকম কেউ হয়তো আবিষ্কার করলেন নামটা, তাহলে পরবর্তীকালে আরেকজন দিলেন এবং সেই নামটা প্রচলিত হলো। হেনরিক ওয়ালদেয়ার হার্জ তিনি এই ক্রোমোজোম কথাটা প্রচলন করলেন, সেটা একটু পরবর্তীকালের ঘটনা। ক্রোমোজোম দেখতে কেমন, এখন দেখতে এসেছি, ক্রোমোজোম দেখতে কেমন বিষয়টা এই। এখন ক্রোমোজোম দেখতে কেমন যে জিনিসটা দেখছো আমরা, সেই জিনিসটা একটুখানি সামান্য হলেও একটু দেখবার চেষ্টা করছি। দেখো সামনে, যদি আমরা নিউক্লিয়াসের মধ্যে চলে যাই তাহলে দেখতে পাই এই রকম সব রয়েছে, সেটার নাম ডিএনএ। এই ডিএনএ পাক্ষে পাক্ষে ঘটনাগুলো ঘটায়, এবং আমরা যেটা দেখতে এসেছি তারা বংশগতির গুণাবলী বহন করে এবং দ্বিত্বকরণ করতে পারে। কিরম করে দ্বিত্বকরণ হয়, একটা সাধারণ রূপ দেখতে এসেছি। ডিএনএটা খুলে গেল, ডিএনএটা খুলে গেলে কিরকম, ডিএনএর মধ্যে অনেক কিছুই আছে, সেই খুলে যাওয়ার ব্যাপারটা দেখানো হচ্ছে। তাহলে ডিএনএটা খুলে যাচ্ছে এবং ডিএনএ খুলে গিয়ে তার দুটো ডিএনএর উপরে নতুন করে ডিএনএ তৈরি হচ্ছে। দুটো সুতো খুলে গেল, তার উপরে নতুন করে ডিএনএ তৈরি হচ্ছে। কেমন তৈরি হচ্ছে দেখো, ডিএনএ সুতো খুলে গেছে, দুটো ডিএনএ এর উপরে নতুন করে ডিএনএ তৈরির ব্যবস্থা দিয়ে হচ্ছে। এটা বেশ জটিল ব্যবস্থা, তা আমরা একটু শুধু ব্যবস্থাটা দেখতে এসেছি, কিরকম করে নতুন দুটো ডিএনএ তৈরি হবে আর ক্রোমোজোমের সংখ্যা বাড়ার ব্যাপারটা কিরকম করে হয়। তাহলে নতুন করে ডিএনএ, পুরনো ডিএনএ এর উপরে নতুন ডিএনএ তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে যদি দেখতে থাকি তাহলে দেখতে পাবো কেমন, এখন সেটা দেখতে এসেছি। দুটো ডিএনএ খুলে গেছে, এইদিকে একটা ডিএনএ আর এই দিকে একটা ডিএনএ খুলে গেছে, ডিএনএ এর উপরে নতুন করে ডিএনএ সৃষ্টি হচ্ছে। তাহলে ডিএনএ কিরকম করে নতুন সৃষ্টি হচ্ছে দেখো, একটুখানি শুরু করছি আমরা তাহলে দেখাটা, ব্যাপারটা যেমন আগে একটুখানি দেখলাম। তাহলে দুটো ডিএনএ দুদিকে শুরু হবে, একটু শুরুর বিষয়টা দু রকম। এখন অন্তত একদিকটা দেখে নাও, দেখো কিরকম, একটা দিকে এরকম জট এরকম ব্যবস্থা হচ্ছে এবং ডিএনএ তৈরি হচ্ছে এই দিকটা, অন্য দিকটাও ডিএনএ তৈরি হচ্ছে একটু অন্য রকম ভাবে। তাহলে এই হচ্ছে ডিএনএ এর উপরে নতুন করে ডিএনএ সৃষ্টি হচ্ছে এবং তারপরে পাক খেয়ে যাচ্ছে। তাহলে এই রকম যখন ক্রোমোজোম সংখ্যায়, মানে ক্রোমোজোম থেকে নতুন ডিএনএ হবে, ক্রস বিভাজন হবে, তখন ক্রোমোজোম সংখ্যাটা বাড়াতে হবে। তখন কিরম করে বাড়ে বিষয়টা দেখবার জন্য এসেছিলাম। যদি মানুষের ক্ষেত্রে দেখি, পুরুষ মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা কিরকম এবং কটা, যদি জোড়ায় জোড়ায় দেখি, দেখতে অনেকটা এই একই রকম হয় বলে সেই জন্য 22 জোড়া প্লাস XY বা 23 জোড়া অথবা 46। পরীক্ষায় প্রশ্নটা একটু ভিন্ন ভিন্ন আসছে। কত সংখ্যায় মানুষের ক্রোমোজোম থাকে পুরুষ মানুষের দেহে? 44 প্লাস XY, 23 পেয়ার্স, 22 পেয়ার্স প্লাস 1 পেয়ার। তোমাকে ওখান থেকে সঠিকটা বাছাই করতে হবে। হয়গুলো দেখা গেল হয়তো সবগুলোই প্রায় ঠিক, কিন্তু সবচেয়ে যেটা ঠিক ঠিক বলা যায় সেইটা বাছাই করে নিতে হবে। এখানে ক্রোমোজোমের সেই ব্যাপারটা দেখলাম। ক্রোমোজোম সংখ্যা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেট, জীবের গ্যামেট অর্থাৎ যেটাতে এক সেট ক্রোমোজোম থাকবে, সেই এক সেট ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। জীবের যা কিছু গুণ আছে সেই গুণগুলো একটা সেট ক্রোমোজোমে আছে। মনে করো
পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16, ওর পুংরেণুতে হয়তো আছে 8টা ক্রোমোজোম, এই 8টা ক্রোমোজোমে পেঁয়াজের সব গুণ আছে। এইরকম আর যার ক্ষেত্রে মনে করো গমের হয়তো 42, তাহলে ধরো ওর 21টার ক্ষেত্রে সবটা বৈশিষ্ট্য আছে, কি এরকম যার যার ক্ষেত্রে। তাহলে হ্যাপসেটে সবটা জীবের সমস্ত গুণ আছে হ্যাপ্লয়েড। নিম্ন শ্রেণীর জীবগুলো হ্যাপ্লয়েডই থাকে, কিন্তু যারা উন্নত মানের জীব তাদের ক্ষেত্রে ডিপ্লয়েড হয়। এই হ্যাপ্লয়েড সেটকে ক্রোমোজোমে যে জিন থাকে, জিন হচ্ছে প্রকৃত অর্থে ওই জীবের বংশগতিক গুণগুলো ওরাই মূলত বহন করে। এছাড়াও ওদের আরো কাজ আছে, তো আপাতত আমরা জিন তাকেই নিচ্ছি ক্রোমোজোমের মধ্যে যারা রয়েছে, যারা বংশগতির গুণগুলোকে মুখ্যভাবে বহন করার জন্য দায়ী। আর এই জিন সমষ্টিকেই বলা হবে জিনোম। নামগুলোর টার্মিনোলজি গুলো, বিশেষ শব্দগুলো কোথায় প্রয়োগ জানার দরকার। এবং ডিপ্লয়েড ক্রোমোজোম বিষয়টা এবারে নিলাম। ডিপ্লয়েড ব্যাপারটা উন্নত জীবের ক্ষেত্রেই থাকবে, সেটা উদ্ভিদ প্রাণী মূলত এদের ক্ষেত্রেই সেটা দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম সেট রয়েছে তার মধ্যে, যেখানে এই বিষয়টা দেখতে পেয়েছি। কারো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো, যদি মনে করো কিছু জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করতে পারো। তাহলে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড সেট, জিনোম, ডিপ্লয়েড সেট বা ডিপ্লয়েড ক্রোমোজোম। n এবং 2n এইভাবে বোঝানো হয়। এর যাই n সংখ্যাটা হবে তার ঠিক দ্বিগুণ হবে ডিপ্লয়েডে। দেহকোষে, উন্নত জীবের দেহকোষে ডিপ্লয়েড, গ্যামেটে হ্যাপ্লয়েড। এই হচ্ছে বিষয়টা। উদ্ভিদের মনে করো পুংরেণু, সেখানে থাকবে হ্যাপ্লয়েড, আর উদ্ভিদ দেহটাতে সব কোষে থাকবে ডিপ্লয়েড। এই হচ্ছে দুজনের দুটো বিশেষ বৈশিষ্ট্য, এবং সেই জন্য নাম্বারটা জানতে চায় সেইভাবে। হয়তো তোমাকে একটা নাম বলে দিল এবং তারপরে অঙ্গ একটা জানতে চায়, সেই অঙ্গে কতগুলো ক্রোমোজোম থাকবে। আসছি একটা বিশেষ দিক একটু জানার জন্য এসে পৌঁছেছি। যদি দুটো ভিন্ন জাতীয় উদ্ভিদের কোষের মধ্যে সংযোজন করা হয়, আজকে আধুনিক একটা বিষয়, এটা পরবর্তীকালে তোমাদের পড়তে হবে বা ক্লাস 9-এ কিছু পড়ে থাকতে পারো, নাম টিস্যু কালচার। টিস্যু কালচার মানে একটা কোষ থেকে একটা পুরো জীব সৃষ্টি করার সম্ভাবনা আছে, বিশেষত উদ্ভিদে। একটা কোষ থেকেই উদ্ভিদের সমগ্র উদ্ভিদটা সৃষ্টি করা যেতে পারে, তাই একটা পদ্ধতি, তার নাম টিস্যু কালচার। এখন দুটো ভিন্ন জাতীয় উদ্ভিদ কোষের মধ্যে সংযোজন করা যায় কিনা, এখানে একটা দুটো গাছ নেওয়া হয়েছে, একটা ব্রাসিকা জুনসিয়া, একটা নেওয়া হয়েছে ক্লাসপি ক্যারুলেসেন্স। দুটো বিশেষ গুণের জন্য দুজনের মধ্যে যদি একটা যোগ করা যায় একটা উদ্ভিদ পাওয়া যায়। পাশে লেখা রয়েছে পিবি, মাথায় একটা টি, মানে লেড টলারেন্ট। কোন মাটিতে দেখা যাচ্ছে লেড ভারী ধাতু আছে বা জিঙ্ক ক্যাডমিয়াম আছে, উদ্ভিদ জন্মাতে চায় না। কিন্তু কোন উদ্ভিদ সেই সব ওই ভারী ধাতু থাকলেও জন্মাতে পারে। তাহলে সেই কোষ থেকে যদি আমরা ক্রোমোজোমকে নিয়ে টিস্যু কালচার পদ্ধতিতে গাছ তৈরি করতে পারি, তাহলে সেই গাছ এই ভারী ধাতু হাত থেকে নিজেকে রক্ষা করে সেই মাটিতে জন্মাতে পারে। এরকম সব আধুনিক ব্যবস্থা দেখা দিয়েছে, যেখানে এই ক্রোমোজোমকে আমরা ব্যবহার করতে পারি, যাদের এই ক্ষমতা আছে। তাহলে দুটো ভিন্ন জিনোমের উপস্থিতিও হতে পারে। আমরা একটা আগের জিনোমের ক্ষেত্রে বলেছিলাম টু সেট হতে পারে, কিন্তু দুটো ভিন্ন জিনোমও হতে পারে বলে উদাহরণ জানিয়ে গেলাম। কেন একটা জিনোম লিখেছিলাম আগের উত্তরটার সময়, এখন লিখলাম দুটো কেন তা বলে গেলাম। এই রকমও সম্ভাবনা দেখা দিয়েছে, হচ্ছে। তো সাধারণভাবে আমাদের একটা জিনোমই হবে, দুটো জিনোম হয় না, প্রকৃতিতে এটা সাধারণভাবে হয় না। এটা মানুষের কৃত্রিম উপায়ে গড়ে তোলার ব্যবস্থা একটা। দুটো জিনোম এইভাবে যেহেতু দেখা দিয়েছে, এরকম লেড টলারেন্ট, জিঙ্ক টলারেন্ট, ক্যাডমিয়াম টলারেন্ট গাছ পাওয়া যাচ্ছে, তাকে কাজে লাগানো যায় কিনা। যেমন আমরা অনেক সময় ভালো ফলনের জন্য কলম করি, ভালো স্বাদের জন্য গাছটাকে কলম করি, তো এইসব থাকে। তো এক্ষেত্রে ক্রোমোজোমকে ব্যবহার করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। ক্রোমোজোম সংখ্যায় ছিলাম, ক্রোমোজোম সংখ্যাটার মধ্যে আরো দু চারটে শব্দ বিশেষ করে জানবার দরকার আছে। নাম হোমোলোগাস ক্রোমোজোম।
যদি দুটো ক্রোমোজোম পাশাপাশি আসে, দেখো ছবিতেও দেওয়া রয়েছে এরকম, এইসব ক্রোমোজোম গুলো একই জাতীয় ক্রোমোজোম গুলো পাশাপাশি জোড় বাঁধে। মিওসিস বলে একটা ধরনের কোষ বিভাজন আছে, নাম জানা থাকলে ভালো, বিষয়টা জেনে থাকলে আরো ভালো। সেই সব কোষ বিভাজনের সময় একই জাতীয় ওই ক্রোমোজোম গুলো জোড় বাঁধবে, এই জোড় বাঁধা দুটো ক্রোমোজোমকে বলা হবে হোমোলোগাস। হোমো মানে একই জাতীয়, হেটেরোলোগাস অন্য রকম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে না, যারা জোড় বাঁধে যেসব ক্রোমোজোম তাদের হোমোলোগাস ক্রোমোজোম বলে। কোনো একটা প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক, সংখ্যা বেশি কমের উপরে কোনো উন্নতি বা অবনতি নির্ভর করবে না, কিন্তু সংখ্যাটার উপরে নির্ভর করবে, সংখ্যাটা স্থির থাকতেই হবে। একটা ধান গাছের পাশে বট গাছ হতে পারে, দুজনের ক্রোমোজোম সংখ্যা আলাদা, দুজনের বীজ যা হবে দুটো ক্রোমোজোম সংখ্যা আলাদা হবে, সেইভাবেই ওদের উদ্ভিদ আসবে, সেই জন্য ধ্রুবক হতেই হবে। মানুষের দেহকোষের ক্ষেত্রে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা আগেই আমরা করে নিয়েছি 46। কিভাবে লেখা হচ্ছে, লেখার নানা রীতি রয়েছে, আমাদের সেই রীতিটা মেনেই লিখতে হবে। তাহলে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n মানুষের দেহকোষের বলেছে, তখন কি হবে বলতে হবে। এখন তোমাকে বলতে পারে, দেহকোষ না বলে দিতে পারে মানুষের একটা ত্বকের কোষে অথবা একটা হৃৎপিণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যাটা কত, তোমাকে বুঝতে হবে এখানে কি লেখা উচিত। একটা ছোট্ট ছকের মধ্যে বোঝবার চেষ্টা করেছি কিরকম উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কিরকম, 2-4টে জিনিস, এই 4টে অন্তত মনে রেখো। পিসাম স্যাটাইভাম মটরশুঁটি, এটা নিয়ে তোমাদের বিশেষ পড়তে হবে, 14, অ্যালিয়াম সেপা পেঁয়াজ 16, জিয়ামেজ ভুট্টা 20 এবং ওরাইজা স্যাটাইভা ধান 24। এগুলো পরীক্ষায় অনেক সময় ক্রোমোজোম সংখ্যা দিচ্ছে না, কিন্তু জানতে চাইছে এর বীজের কোষে কত সংখ্যা হবে, কোষে এর পুংরেণুতে কত হবে, বীজে বা এর ডিম্বাশয়ে কত হবে, ফুলে কত হবে, এইরকম যে কোনো জায়গায় কাণ্ডের কোষে কি হবে সেটা জানতে চায়। তোমার এইটা জানা থাকলেই তখন এটা বলতে পারবে কোটা n না 2n না 3n হতে পারে, এরকম তার থেকে বলতে হবে। এই 4টে অন্তত উদ্ভিদের ক্ষেত্রে মনে রেখো, যেগুলো খুব পরিচিত সেই সবগুলোর ক্ষেত্রে ওই নাম্বারটা অনেক সময় দেয় না, সেটা নিজেদের মনে রাখার কথা বলে রাখে। পিসাম স্যাটাইভাম আর একটা জিনিস বাঁ দিকে রয়েছে, এইরকম বিজ্ঞানসম্মত নাম দিচ্ছে, অনেক সময় নাম ডাক নামটা দিচ্ছে না, ডাক নাম না দিয়ে বিজ্ঞানসম্মত নাম দিচ্ছে, যার থেকে চিনতে হবে গাছটা কি এবং কার ওই ক্রোমোজোম সংখ্যাটা কত। পিসাম স্যাটাইভাম, অ্যালিয়াম সেপা, জিয়ামেজ, ওরাইজা স্যাটাইভা। আসানসোলে কি কোনো একটু অসুবিধে হচ্ছে নাকি? কোনো অসুবিধে হলে জিজ্ঞেস করবে। এই হচ্ছে আমাদের কয়েকটা নাম, আমি কয়েকটা প্রাণীদের লেখার দরকার নেই, আমি শুধু একটু দেখিয়ে গেলাম, এরকম 2-4টে জিনিসের জানার দরকার আছে, বিশেষ করে ড্রসোফিলা 8 আর মানুষ 36। গিনিপিগের সময় তোমাকে বলে দেবে, বা গিনিপিগের ব্যাপারটাতে সংখ্যা না এসে অন্য কিছু আসে। ড্রসোফিলা কেমন দেখতে হয় দেখে রাখো, ড্রসোফিলা কেমন দেখতে হয়, কারণ এর উপরে আলোচনা করতে হবে। সব থেকে ক্রোমোজোম সংখ্যা কম, আসানসোল বলতে পারো কার সব থেকে ক্রোমোজোম সংখ্যা কম? আসানসোল কেউ বলতে পারে জীবজগতে সবচেয়ে ক্রোমোজোম সংখ্যা কম, বলো। আফ্রিকার এক ধরনের পিঁপড়ে। কত ক্রোমোজোম সংখ্যা? 1 আর কারোর আছে, রাইট। পুরুষ 2 আর স্ত্রী 1। আর কারোর 1 বা কম হতে পারে, আছে কেউ, আর কেউ, অন্য কেউ? সেটা সবচেয়ে বেশি, কম না বেশি? আফ্রিকান পিঁপড়ে ক্রোমোজোম একটা। আচ্ছা বেশ, বসে পড়ো। আচ্ছা, উত্তর হয়ে গেছে। আমি একটু উত্তরটার একটু বড় করে দেখবার চেষ্টা করি, আমি একটু ভেঙে করছি। মিউকর নিয়েছি এন, মিউকর একটা ছত্রাক জানা আছে, সেখানে এন হলে 2। পিঁপড়ের নাম মার্মেসিয়া পাইলোসুলা, স্ত্রী দেহে বলেছে 2n, আর পুরুষে হলে n1।
অ্যাসকারিস মেগালোসেফালাস সেটা 2। আমি ছবি দেখাই বরং মনে থাকবে ভালো, ছবি দেখে রাখো। মিউকর হিমালিস ছত্রাক। পিঁপড়ে মারমেসিয়া পাইলোসুলা, কিরকম দেখতে? পিঁপড়ে যেমন হয় তেমনি। আসছি অ্যাসকারিস মেগালোসেফালাস, কৃমি। এদের হচ্ছে কম, এন টু এনটা মনে রাখবে। সবচেয়ে বেশি নাম বলে ফেলেছে, আমি জিজ্ঞেস করছি না, ওটার নাম বলে দিয়েছে। অফিওগ্লসাম উদ্ভিদের সবচেয়ে বেশি, একটা টেরিডোফাইট, একটা টেরিডোফাইট ফার্ন জাতীয় গাছ, অলাকান্থা একটা প্রোটিস্ট। 1600 আমি নাম দেখাই। আদ্য প্রাণী মানে প্রাণী নয়, ওরা আগে প্রাণী বলে গণ্য হতো, এখন প্রাণী বলে গণ্য হয় না, ওরা প্রোটিস্ট। অফিওগ্লসাম ভারতবর্ষ পাওয়া যায়, এবং বিশেষ একটা জিনিস, সারা উদ্ভিদের পাতা একখানাই, একটাই পাতা আছে আর একখানা এই রেণুস্থলী, টেরিডোফাইট। এইরকম ব্যাপারটা দেখতে, সব থেকে বেশি ক্রোমোজোম সংখ্যা উদ্ভিদে। আর সমগ্র জীবজগতে যদি ভাবো, বেশি হচ্ছে অলাকান্থা, এটা একটা এককোষী প্রোটিস্ট এইরকম দেখতে, তাহলে সেখানে সবচেয়ে বেশি। তাহলে বেশি কমের ব্যাপারটা করলাম। আসছি ক্রোমোজোম। আমরা ক্রোমোজোমের একটু গঠনের মধ্যে একটু দেখবার চেষ্টা করব, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। ছবি করব এবং তার থেকে বিষয়টা আগে দেখবার চেষ্টা করব, ভৌত গঠন। যারা পড়েছে আমাকে একটু সাহায্য করতে পারে, একটা ক্রোমোজোমের কটা ডিএনএ থাকবে? একটা ক্রোমোজোমে কটা ডিএনএ থাকবে? কেউ সাহায্য করতে পারে? একটা ক্রোমোজোমে কটা ডিএনএ আছে? কে বলছে? একটা ক্রোমোজোমে কটা ডিএনএ আছে? একটাই ডিএনএ। একটাই ডিএনএ। আচ্ছা বেশ, বসে পড়ো, বসে পড়ো। তাহলে একটু দেখে নিয়ে উত্তরটা স্থির করব। দেখে নিয়ে উত্তরটা স্থির করতে চাই, তাহলে সুবিধে হবে মনে হয়। আমরা আগে তাহলে দেখে নিয়ে ব্যাপারটাতে আসছি। কটা ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি হতে পারে? আগে গঠনটা দেখে নিই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধে হবে কিরকম করে জিনিসটা তৈরি হয়। আগে সেইটা দেখতে এসেছি। দেখো, ক্রোমোজোম থেকে কিরকম বিষয়টা, আমরা ক্রোমোজোমের আগে শুরু করব একটা পিছন দিক থেকে বিষয়টা, জানো। আগে শুরু করি, ডিএনএটা কি জিনিস সেটা আগে দেখে নিই। ডিএনএর বিষয়টা দেখে নিয়ে আমরা শুরু করতে চাইছি। সবাই আগে বিষয়টা দেখার চেষ্টা করো। তাহলে এই হচ্ছে ডিএনএ। আগে প্রথম এসেছি ডিএনএ। মানুষের দেহে ডিএনএ এইরকম একটা সুতোর মতো জিনিস। মানুষের দেহে ডিএনএটা সুতোর মতো দেখতে জিনিস। এখন এই সুতোটা যদি ভালো করে তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এইরকম। এই ডিএনএ হচ্ছে দুটো তন্তু দিয়ে তৈরি। ডান দিকে হলুদ বল, ওগুলো হিস্টোন প্রোটিন। 8টা বল রয়েছে, আর একটা ছোট বেগুনি করেও বল, সেটাও হিস্টোন প্রোটিন, সেটা একা একা। তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী সুতো, সেই সুতোটা এই হিস্টোন প্রোটিনের ওপরে পাক খেলো, 1/3 পাক খাচ্ছে, এবং তার সঙ্গে একটা করে লিঙ্কার হিস্টোন 1 যোগ আছে। দেখে নাও কিরকম যোগ হলো, এবং একে এই যে মোটা হলো সেটা 10 ন্যানোমিটার মোটা হয়েছে। একটা এই হিস্টোনের 8টা প্রোটিনের ব্লকের ওপরে ডিএনএ সুতোটা জড়িয়ে গেল, এটা 10 ন্যানোমিটার মোটা করেছে। এই রকম জিনিসটার নাম নিউক্লিওজোম। তাহলে একটা যেন দড়ি হয়েছে এই রকম। এখন এই দড়িটা নিজের ওপরে আবার পাক খাচ্ছে। এই দড়ি নিজের ওপরে পাক খাচ্ছে, তাহলে নিশ্চয়ই মোটা হয়ে যাবে। তাহলে পাক খেলে কিরকম দাঁড়ায়, নিজের ওপরে পাক খেয়ে কিরকম মোটা হয় সেটা দেখছি। প্রথমে পাশ থেকে দেখছি। পাশ থেকে দেখলে কিরকম দেখতে পাবো? মোটা হলে মনে করো একটা বিস্তৃত মোটা দড়ি, তাহলে এই রকম দাঁড়িয়েছে। দেখা গেল কিনা দেখো। তাহলে একটা এইরকম মোটা দড়ি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। সেই দড়িটা আমরা একটু, দড়ির মাঝেই বিষয়টা রয়েছে। ওই দড়িটাও আবার আরো ক্রমাগত পাক খেয়ে চলেছে, এবং পাক খেয়ে দেখো কিরকম মোটা হয়ে রয়েছে। এই হলো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। প্রথম যে মোটা হয়ে জিনিসটা দাঁড়ালো তার নাম ক্রোমাটিড,
এবং একটা ক্রোমাটিড দিয়ে একটা ক্রোমোজোম তৈরি। তাহলে দ্বিতন্ত্রী ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে একটা ক্রোমাটিড তৈরি, একটা ক্রোমাটিড দিয়েই একটা ক্রোমোজোম তৈরি। তাহলে ক্রোমোজোমে একটাই ডিএনএ আছে, কথাটা তাহলে ঠিক। বিষয়টা এই রকম করলাম। তাহলে যখন বিভাজন দশায় যায় তখন ভালো ক্রোমোজোমটা দেখা যায় বলে এখন আমরা যেটা ক্রোমোজোমটা নিয়েছি তাতে দুটো ক্রোমাটিড রয়েছে পাশাপাশি জুড়ে, বিভাজন হয় তোমরা দেখেছো একটু আগেই। তাহলে দুটো ক্রোমাটিড বিভাজন দশায় যাওয়ার শুরুতেই দুটো ক্রোমাটিড দিয়ে ক্রোমোজোম তৈরি হয়, যাতে বিভাজিত হলে একটা করে ক্রোমাটিড অপত্য কোষে দিতে পারে, তা নাহলে ভেঙে ফেললে তো কমে কমে যাবে। এখন যে দেখতে পেয়েছি ক্রোমোজোমটা, তাহলে দুটো ক্রোমাটিড রয়েছে, দুটো ক্রোমাটিড রয়েছে এবং দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত রয়েছে। যে সুতোটা ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তাকেই বলা হচ্ছে ক্রোমাটিন, তাকেই বলা হয় ক্রোমাটিন। আগে নাম ছিল ক্রোমানিমা, ক্রোমোনিমা নামটা আর এখন চালু নেই, ক্রোমাটিন নামটাই চালু। আর এই ক্রোমাটিডের দুটো বাহু, যেটা ছোট সেটা ক্ষুদ্র ক্রোমাটিড বাহু, যেটা বড় তাকে দীর্ঘ ক্রোমাটিড বাহু বলা হয়। তাহলে ক্রোমোজোম দেখতে একটা ক্রোমাটিড সম্পন্ন হবে, বিভাজন দশায় দুটো হবে এবং বিষয়টা দেখতে এইরকম। যদি ছবিটা আঁকি, যেমনটা দেখলে অ্যানিমেশনে, ছবিটা আঁকলে দেখতে পাবে এই রকম। দেখো প্রথমে ডিএনএ 2 ন্যানোমিটার তার ব্যাস, তারপরে এটা ক্রমশ হিস্টোন প্রোটিনের উপরে পাক্ষে বড় হয়ে গেল, মোটা হয়ে গেল, আরো মোটা হয়ে গেল এবং ক্রমশ মোটা হয়ে আমাদের যেটা বিভাজন দশায় যেমন দেখা যায় ক্রোমোজোম ততটা মোটা দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে ক্রোমোজোমের গঠন, তার সঙ্গে ডিএনএর সম্পর্ক, তার সঙ্গে হিস্টোন প্রোটিনের সম্পর্ক।